আমরা চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে। সাইদুল ইসলাম পরবর্তী বক্তা, আমাদের চিফ কোঅর্ডিনেটর, ইয়ুথ প্ল্যাটফর্ম ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আপনি আনমিউট করুন ভাই, আপনি আনমিউট করেননি। ধন্যবাদ। শুনছেন এখন কৌশিক ভাই? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে সেন্ট ইনিশিয়েটিভকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের জন্য। তবে আমিও তো শেষের দিকে চলে আসছি একেবারে, তো আমারও শর্ট টাইমে শেষ করবো, আমি ভূমিকা ছাড়াই উপসংহারের দিকে চলে যাবো আর কি। তো আমি খুরশিদ ভাইয়ের একটা কথা দিয়ে শুরু করতে চাচ্ছি। আসলে আমি অত লং কথা বলবো না। আমি শুধুমাত্র এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি না, আমি অন্য সেক্টরে বা এসডিজির সাথে ইউথের এঙ্গেজমেন্ট নিয়ে মূলত আমরা কাজ করি। তারপরও আমি যতটুকু শুনলাম আমি শেষে কথা বলার কারণে আমার একটু সুবিধা হয়েছে যে আপনাদের কথার আলোকে আমি কথা বলতে পারবো। হ্যাঁ, তো আমি খুরশিদ ভাইয়ের একটা কথা দিয়ে শুরু করবো। আসলে দিন শেষে আমার কাছে মনে হয় আমাদের ক্লাইমেট চেঞ্জটা, এনভায়রনমেন্টটা, ইকোসিস্টেম, এটা অনেক বড় একটা ইস্যু। আসলে যে ইস্যুটার সমাধান আমরা এই 20 জন 30 জনে যে মানে মানে সমাধান করার মতো না আমার কাছে মনে হয়। হ্যাঁ, এখানে আমার কাছে মনে হয় কয়েকটা বিষয় একেবারে স্কিপ হয়ে গেছে, একেবারে বাদ পড়ে গেছে। আসলে সবকিছুর মূলে যে একটা রাজনীতি আছে বা রাজনীতির সাথে এটা ইনভলভ, এটা আমরা কেউ বলি নাই। আসলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমরা যারা প্লাস্টিক নিয়ে কাজ করছি, আমরা যারা ছোট ছোট এনভায়রনমেন্ট ইস্যু নিয়ে কাজ করছি, এটা আসলে আমাদের মাথায় ঢুকানো কিনা। খুরশিদ ভাই যেটা বললেন, আমরা কেন কেন পার্বত্য চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে কাজ করি না? আমরা কি আসলে এটা নিয়ে সচেতনতা করতেছি? করি নাই। আমরা কেন চলনবিল নিয়ে কাজ করতেছি না? করি নাই তো। আমরা কেন সুন্দরবন নিয়ে সোচ্চার হচ্ছি না তো। কেন হচ্ছি না? আসলে এই যে সুন্দরবন, চলন বিল, এরপর হচ্ছে পাহাড় কাটা, ভূমিধস, তারপর হচ্ছে বনাঞ্চল রক্ষা, এগুলা কি ইকোসিস্টেমের মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। আসলে আমরা যতই সচেতন, আমার কাছে মনে হয় খুরশিদ ভাইয়ের একটা কথা ভালো লাগছে। আসলে আমরা যেভাবে সচেতন হওয়াটা ভালো, আমি বলতেছি না যে সচেতন হব না। আমরা সবাই অল্প 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 করে সচেতন হলে সামষ্টিকভাবে অনেক বেশি মানুষ সচেতন হবে, ঠিক আছে। কিন্তু আমাদের যে এনভায়রনমেন্টের এখন যে সিচুয়েশনটা, ইকোসিস্টেমের এখন যে সিচুয়েশনটা, এটাতে কি এখন ঘানিতিকার একটা 1 2 3 করে করে চেঞ্জ করে কি আমূল পরিবর্তন বা রেভলিউশনের একটা চেঞ্জ আনা কি সম্ভব কিনা? আমার তো মনে হয় না। আমার কাছে মনে হয় এখন দাবি হচ্ছে এটা জ্যামিতিক হারে পরিবর্তন দরকার এখন। এবং এটা গ্রাজুয়াল এভুলেশন দিয়ে সম্ভব না, এটা হচ্ছে রেভুলেশন দরকার আমার কাছে মনে হয়। এই জন্য সবচেয়ে মেজর হচ্ছে আমরা পার্সোনালি সচেতন হব, অ্যাওয়ার হব, সব ঠিক আছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পলিসি মেকিং এর জায়গাটা। রাজনীতিবিদরা যতদিন সচেতন না হবে, পলিসি মেক যারা করে ওরা যদি সচেতন না হয়, আমরা মিছিলের লোক দিয়ে কখনো ফটো পরিবর্তন হবে না। আমি প্রায় সময় বলি, রাজনৈতিক দলের সাথে যদি এটা সম্পৃক্ত, মনে করেন আপনি হেফাজতে লাখ লাখ মানুষ মিছিল করলো, মিছিলের লোক দিয়ে আসলে কি ক্ষমতার পরিবর্তন হয়েছে? হয় নাই তো। মিছিলের লোকটা মেজর না, আমরা মিছিলের লোক, আমরা যারা কথা বলছি, আমরা যারা সিভিল সোসাইটি, আমরা যারা সচেতন, আমরা হচ্ছে মিছিলের লোক। আসলে পলিটিশিয়ানরা যদি স্বেচ্ছায় সচেতন না হয়, পলিসি মেক না করে, এই জায়গাতে চেঞ্জ করাটা অনেক টাফ। এখনো কত পার্সেন্ট মানুষ এনভায়রনমেন্ট নিয়ে সচেতন? আমার তো খুব বেশি মনে হয় না। শহরে যারা আমরা থাকি, ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ছি, এরপর হচ্ছে ইয়াংদের মধ্যেও যারা একটু ম্যাচিউর, একটু ডাইনামিক, এরা হচ্ছে ক্লাইমেট অ্যাকশন নিয়ে মোটামুটি সচেতন আমার কাছে মনে হয়। এরপরে 2 নম্বর যে বিষয়টা বলবো, আমার কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে হচ্ছে, এটা হচ্ছে বড় বিষয়, এটা ইন্টারন্যাশনাল ইস্যু। মনে করেন আপনি বঙ্গোপসাগর নিয়ে কাজ করবেন, এই কাজটা কি আসলেই বাংলাদেশ সরকার আছে ফুললি আছে কিনা? এটার সাথে মায়ানমার জড়িত, এটার সাথে চায়না জড়িত, এটার সাথে ইন্ডিয়া জড়িত। হ্যাঁ, এই যে ইন্টারন্যাশনাল ইস্যু, যেহেতু এটার সাথে ডিপ্লোমেসি, ফরেন পলিসি, অনেক কিছু জড়িত। এই জন্য ওই জায়গাটাতে আমরা যদি স্ট্রং না হই, আমরা 1 জন 2 জন করে করে পরিবর্তন হয়ে, অ্যাওয়ার হয়ে, আমি বলছি না নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই, 1 জন 2 জন করে সচেতন হইতে হইতে বঙ্গোপসাগর ওদিক দিয়ে এসে আমাদেরকে ডুবে নিয়ে যাবে, বঙ্গোপসাগর আমাদেরকে বাসায় নিয়ে যাবে। অবস্থাটা এরকম হবে সিচুয়েশনটা। আমি আবারও বলছি, এখন হচ্ছে যে গাণিতিক হারে পরিবর্তনের সময় না, এখন হচ্ছে জ্যামিতিক হারে পরিবর্তন, আমূল পরিবর্তন খুব দ্রুত করতে হবে। এট এ টাইম আমাদের পলিসি মেক করতে হবে। এট এ টাইম আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমাদের ডিপ্লোমেসি, ফরেন পলিসি জায়গাতে অনেক বেশি অ্যাক্টিভ হওয়া লাগবে, স্ট্রং হওয়া লাগবে। এরপর হচ্ছে সচেতনতাও লাগবে আমাদের, ঠিক আছে। এজন্য আমি এই 2টা বিষয়কে আমি হাইলাইট করব। আর বিশেষ করে একজন ভাই বলছিলেন, রেজওয়ান ভাই যেটা বললেন যে এই ধরনের পরিবর্তনের জন্য লোকাল লোকজ জ্ঞান এবং বৈজ্ঞানিক জ্ঞান, এই 2টা সমন্বয় লাগে। আমরা লোকজ জ্ঞান বা কমিউনিটি লেভেলে যে সচেতনতা, কমিউনিটি লেভেলের যে মানুষকে এটার সাথে ইনভলভ করা, ওই জায়গাতে আমরা অনেক বেশি দূরে। হ্যাঁ, শুধু পলিসি
স্পেশালি আমি আজকের আয়োজনটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা এনভায়রনমেন্ট বলি, ইকোসিস্টেম বলি, এসডিজি বলি, যে কোনো মানে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে মানে ইউথদের সম্পৃক্ততা খুব বেশি জরুরি। বাংলাদেশের ইউথ পলিসি অনুযায়ী আমরা যদি চিন্তা করি, জাতীয় যুবনীতি অনুযায়ী 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত হচ্ছে ইউথ, এবং এটাকে যদি আমরা একটু বাড়িয়ে যদি এটা 40 করি তাহলে প্রায় 40% ইউথ। এই 40% সংখ্যাটা কিন্তু পৃথিবীর কোথাও আছে কিনা আমার জানা নাই। 40% ইউথদের দেশ, এই 40%কে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব না আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে। এই জন্য এটা খুব জরুরি ছিল। এটা মানে সেন্স ইনিশিয়েটিভকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এই জন্য স্পেসিফিক আমার ইউথদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে। 1 নম্বর পরামর্শ হচ্ছে আমরা যদি এই যে আজকের ইনিশিয়েটিভ, আজকের যে উদ্যোগটা, এটাতে যদি আমরা একজন পলিসি মেকারকে যদি আমরা আনতে পারতাম আরো বেশি ইফেক্টিভ হতো, কিন্তু আমরা আনতে পারি না। জন্য আমি যেটা মানে বিশেষ করে যারা অথরিটি আছে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা যে 20 জন 25 জন অর্গানাইজেশনের যারা লিড দেই বা হচ্ছে আমরা ইউথ অর্গানাইজেশন চালাই, আমাদের যে রিকমেন্ডেশন গুলো এটা যদি আমরা কোনো না কোনো মাধ্যমে যদি এনভায়রনমেন্ট মিনিস্ট্রিতে পাঠাইতে পারি অথবা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা যদি পাঠাইতে পারি, এটা মনে হয় আমাদের জন্য ভালো হবে, যেহেতু আমাদের এখানে পলিসি মেকার কেউ নাই। এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যেটা খুরশিদ ভাই বলছেন, খুরশিদ ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে, ডিজিটাল অ্যাওয়ারনেসটা। বিশেষ করে আমরা কিছু ওয়েবসাইট করতে পারি রিজিওনাল, তারপর হচ্ছে অনেকগুলো 10টা 20টা 30টা ওয়েবসাইট করতে পারি, এখানে হিউজ ডাটা থাকে। আমাদের এখানে বড় একটা সমস্যা হচ্ছে যে কোনো কাজের ডাটা গ্যাপটা। হ্যাঁ, আমরা এসডিজি বলি, যে কোনো ক্ষেত্রে ডাটা গ্যাপটা কিন্তু আমাদের সমস্যা। আমরা এখনো জানি না যে আমাদের বাংলাদেশে কি পরিমাণ জীব বৈচিত্র্য আছে, এটার কোনো আমাদের কোনো রেজিস্ট্রেশন নাই। হ্যাঁ, এই জন্য আমরা যদি একটা ওয়েবসাইট করে ডিজিটাল প্ল্যাটফর্ম করে যদি ইউথদেরকে জানাইতে পারি যে আমরা কি পরিমাণ কি অবস্থা বাংলাদেশের সিচুয়েশনটা কি এনভায়রনমেন্টের, এই জায়গাতে আমরা ইউথরা কাজ করতে পারি। 3 নম্বর যে বিষয়টা আমি বলবো যে ইন্ডিভিজুয়াল এরকম কাজ না করে, অ্যাওয়ার না হয়ে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি তাদের একটা প্ল্যাটফর্ম করা, সম্মিলিত প্ল্যাটফর্ম, 40টা 50টা ইউথ অর্গানাইজেশন নিয়ে সম্মিলিত প্ল্যাটফর্ম করে সম্মিলিতভাবে একটা আওয়াজ তোলা, সম্মিলিতভাবে একটু মানে এখানে আমরা আমাদের মাথায় যাতে এটা না আসে যে আমি উদ্যতন, আমি অধস্থন, বা হচ্ছে আমি একজনকে লিড দিচ্ছি, এই চিন্তাটা মাথায় থেকে বাদ দিয়ে যদি আমরা 40টা 50টা ইউথ অর্গানাইজেশন দ্বারা মানে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমার মনে হয় এটা আরো বেশি ইফেক্টিভ হবে। এরপরে 3 নম্বর যে বিষয়টা বলো, দিন শেষে যে কোনো কাজ করার জন্য ফান্ডটা হচ্ছে ইমার্জেন্সি, ফান্ডটা জরুরি। আমরা এখানে যারা স্টুডেন্ট আছি আমরা আবেগের কারণে হয়তো বলতেছি যে আমরা এখন কাজ করব সচেতন, ঠিক আছে, কিন্তু একটা সময় এসে কিন্তু ফান্ডটা কিন্তু খুব নেসেসারি, কারণ সরকার আপনাকে ফান্ড দিচ্ছে না, অথবা আপনি কোনো জায়গাতে ফান্ড পাচ্ছেন না, তখন আপনি ঝিমিয়ে পড়বেন। এর জন্য ফান্ডের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া, যে স্টেক হোল্ডার গুলা যারা যারা ফান্ড দেয়, বিশেষ করে আমি একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি, স্বাস্থ্য বন্ধু নামে একটা স্টার্টআপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর সাথে কাজ করছি ফান্ড আনার জন্য। ওই সুবাদে আমি দেখছি যে এনভায়রনমেন্ট সেক্টর হিউজ পরিমাণ ফান্ড দিচ্ছে বিদেশি কোম্পানিগুলো। আমরা এটাকে, এই প্রতিষ্ঠানটাকে, আমরা যে কাজগুলো করছি এনভায়রনমেন্টের নিয়ে, এই কাজটাকে একটু সোশ্যাল এন্টারপ্রেনারশিপ হিসেবে দেখিয়ে আমরা ফান্ড রেজ করতে পারি চাইলে। তাহলে আমাদের এট এ টাইম হচ্ছে ক্লাইমেট অ্যাকশন নিয়ে, আমাদের এনভায়রনমেন্ট নিয়ে কাজ হবে, পাশাপাশি হচ্ছে কিছু রেভিনিউ জেনারেট হবে, তাহলে আমাদের হতাশাটা থাকবে না। এটা হচ্ছে আমার পরামর্শ। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে মানে ইস্যু, বিশেষ করে সোহান ভাই বলছেন যে এটাকে যতদিন না ইস্যু করা যাবে, মানে একটা বোল্ডলি বলা যাবে, স্ট্রংলি বলা যাবে এবং সম্মিলিতভাবে বলা না যাবে, ততদিন পর্যন্ত আসলে কোনো সমাধান হবে না। সেজন্য এটাকে ইস্যু করা জরুরি। আর সবশেষে যেটা আমি বলবো, সম্মিলিত একটা মানে এনভায়রনমেন্টটা এমন একটা ইস্যু, ইকোসিস্টেমটা এমন একটা ইস্যু, এখানে সরকার হচ্ছে বড় স্টেক হোল্ডার, এখানে সিভিল সোসাইটি, এনজিও, এরপর হচ্ছে সাংবাদিক, এরপর হচ্ছে আমরা ইউথরা, সব স্টেক হোল্ডার সম্মিলিতভাবে কাজ করা লাগবে। সেজন্য মানে আমরা সবাই সবার জায়গাতে সচেতন হই। আবার ওই 2টা বিষয়, আমার সবার আগে 2টা বিষয়, একটা হচ্ছে মানে পলিসি মেকিং এর জায়গাটা, আর 2 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু গুলা। এই 2টা জায়গা চেঞ্জ না করে আসলে আমরা আহামরি কিছু করতে পারবো না। এই 2টা জায়গাতে পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি? আমরা এই যে সম্মিলিতভাবে সরকারকে চাপ দিতে পারি, ইন্টারন্যাশনাল কোন কোন লিঙ্কেজে আমরা চাপ দিলে হবে, এই বিষয়গুলোকে আমরা বেশি নজর দেওয়া দরকার আমরা পার্সোনালি সচেতন হওয়ার তুলনায়। সবাইকে ধন্যবাদ। আমি একটু মনে হয় বেশি সময় নিলাম, এজন্য সরি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে আমাদের পরবর্তী বক্তার কাছে চলে যাব। আমাদের পরবর্তী বক্তা হচ্ছেন ফায়াজ আহমেদ তাইয়ব, ফিনান্স অ্যানালিস্ট, রাইটার অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট।
ফায়াজ আহমেদ তৈয়ব ভাই কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, খুব উনি মেবি সম্ভবত। ডিসকানেক্ট হয়ে গেছে। আপনার নেক্সট ওকে ওকে, যেতে তাহলে পারি। আমরা নেক্সট স্পিকারের কাছে চলে যাচ্ছি। আমরা অসংখ্য মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সকল বক্তা ইতিমধ্যে আমাদের বক্তৃতা প্রদান করেছেন তাদের। আপনাদের অসংখ্য ধৈর্য রাখার জন্য আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুটা টাইমের বাইরে অলরেডি চলে গেছি অনেকটা সময়। তো আমাদের এরপরে দুজন আমাদের সম্মানিত স্পিকার রিসোর্স রাইটস, অক্সফাম ইন বাংলাদেশ। ধন্যবাদ। একদম নেটওয়ার্কটা খুব ভালো সময়ে ডিসকানেক্টেড হয়েছিল আর কি। অনেক ধন্যবাদ জাকির ভাই সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধরে শুনছিলাম, আমাদের সাথে আসলে এখন খুব বেশি লোক নেই, আর অনলাইনেও দেখছিলাম মানে কেউ যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা শোনেন, পরে পরে যখন এটা লাইভ রেকর্ডেড ভিডিও হিসেবে থাকবে, তাহলে ধরে নিতে হবে সিরিয়াসলি এনভায়রনমেন্টাল এনথুজিয়াস্ট সে। আমি রিপিটেশনে যাচ্ছি না, আমার শুনে ভালো লাগলো যে অনেক সিরিয়াস থট হয়েছে। আমি খুব সংক্ষেপে কয়েকটা জিনিস কভার করব আর কি। একটা হচ্ছে মানে আমাদের মোটামুটি ABCDEFG কভার হয়ে গেছে। আমি আই থেকে শুরু করি। আই হচ্ছে ইন্টেন্ট। আমরা অনেক সময় হচ্ছে যেটা খেয়াল করি না হচ্ছে আমার ইন্টেন্টটা কি আর কি, মানে ব্যাপারটা কিরকম যে ডেটা নাই অথবা লটা ঠিক নাই, নলেজ নাই, এরকম ব্যাপার যে সেই জন্যই মানুষ আসলে এত ভুল করছে, নাকি মানুষ আসলে চায় না মানে আনলিমিটেড প্রফিটের জন্য। ধরেন যদি আমার ইন্টেনশন থাকে আমি, তখন কিন্তু আমার যাই থাকে সেটা সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার ইন্টেন্টটা কি। সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরও ইন্টেন্টটা ক্লিয়ার রাখা দরকার যে আমার আসলে ইন্টেন্টটা কোথায়। এটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট আমাদের যখন আমরা কাজ করি তখন খেয়াল করার, এবং সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমার আসলে বন্ধুকে আমার শত্রুকে এটা কিন্তু চিনতে হবে আর কি। যদি আমরা না চিনি তাহলে আমি কখন কেন কিভাবে অ্যাটাক হচ্ছি এটা আমরা বুঝতে পারবো না, এবং হচ্ছে কখন কিভাবে নেভিগেট করতে হবে সেটাও আমরা বুঝতে পারবো না। ফলে ওই ইন্টেন্টটা খেয়াল করা জরুরি। যাদের সাথে আমরা কাজ করছি, যাদের বিরুদ্ধে কাজ করছি, যাদের সাথে কাজ করছি, সবকিছুই ইন্টেন্টটা দেখা জরুরি। দ্বিতীয় হচ্ছে জাস্টিস, আই এর পর যে কোনো একটা ব্যাপার যদি একজনের জন্য জাস্ট না হয়, ন্যায়সঙ্গত ইনসাফমূলক না হয়, তাহলে সেটা কারোর জন্যই ইনসাফ না। ফলে হচ্ছে আমরা যা করছি সেখানে খেয়াল রাখতে হবে আমরা যেন কখনো জেনারেলাইজ না করি। সবাই দায়ী না, আজকের এই ক্রাইসিসের জন্য সবাই দায়ী না। আমার যে কৃষক, যে শ্রমিক, যে হচ্ছে মাছ ধরে, যার কার্বন ফুটপ্রিন্ট নেগেটিভ, তাকে দায়ী করা যাবে না। ফলে আমরা পৃথিবীকে নষ্ট করে ফেলেছি এই কথা বলা যাবে না। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক পৃথিবীকে নষ্ট করে ফেলেছে, আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক সবসময় চেষ্টা করেছে। আমাদের মুরব্বীরা, আগের যারা জেনারেশন ছিল, যারা ওয়াইজলি অনেকভাবে চেষ্টা করেছেন। আপনি দেখুন আমরা এই লাইফস্টাইল ইম্পোজ করেছি। উনাদের বলছিলেন, সুমাইয়া বলছিলেন ভাই উনাদের সময় প্লাস্টিক ছিল না যে পুকুরে ফেললে পুকুর নষ্ট হয়ে যাবে, আমরা প্লাস্টিক এনে উনাদের হাতে দিয়েছি। উনাদের লাইফে উনারা জানতেন হোয়াট সাস্টেইনেবল লিভিং ইজ। ফলে হচ্ছে ওই জায়গাটা খেয়াল রাখতে হবে যে জাস্টিসটা যেন আমরা রাখি এবং জেনারেলাইজ না করি, যেটা যার দায় না সেটা যেন তার ঘাড়ে না চাপাই। দ্বিতীয় হচ্ছে নলেজ। এরপর কে, সবকিছুকে নলেজ হিসেবে নেওয়া যাবে না, জেনারেলাইজ যেরকম করবো না, নলেজ কোনটা হেজেমনি, এটার পার্থক্য বুঝতে হবে। অনেক কিছু নলেজ হিসেবে আমাদের মাথায় ঢোকানো হচ্ছে যেটা সবসময় নলেজ নাও হতে পারে। ফলে যে কোনো নলেজ আসলে সেটাকে কোয়েশ্চেন করতে হবে, যেটা আদৌ নলেজ কিনা, বা কেন নলেজ, কেন অ্যাকসেপ্টেবল না। কারণ প্রচুর পরিমাণ মিস ইনফরমেশন হচ্ছে ছড়ানো হচ্ছে, সে ব্যাপারে অ্যাওয়ারনেসটা জরুরি। এরপর হচ্ছে লিগাল ইনস্ট্রুমেন্ট যেটা লিগাল ইনস্ট্রুমেন্টটা কেন ডিজাইন করা? এটা কি কলোনাইজেশনের জন্য ডিজাইন করা? এটা কি এক্সট্রাকশনের জন্য ডিজাইন করা? এটা কি আনলিমিটেড প্রফিটকে সাপোর্ট করার জন্য ডিজাইন করা, নাকি আসলে জাস্টিসের জন্য ডিজাইন করা? এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা জরুরি, এবং সেই আলোকে হচ্ছে লিগাল ইনস্ট্রুমেন্ট গুলিকে দেখা জরুরি। আমরা ভাবছি যে পলিসি মেকারকে নিয়ে আসলে হয়তো উনি শুনলে হয়তো ভালো কিছু হতো। এই কথাগুলো কি উনাদের কানে যায়নি অলরেডি এত বছর ধরে? কেন করছেন না এটা বোঝা জরুরি। যে যেই লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে আমরা বসবাস করি, কাজ করি, এটা কেন ডিজাইন করা? কন্ট্রোল করার জন্য, নাকি হচ্ছে সাপোর্ট করার জন্য, এনেবল করার জন্য? সেই জায়গাটা বুঝে লিগাল ইনস্ট্রুমেন্টকে ডিল করাটা জরুরি। এরপর হচ্ছে ম্যানিপুলেশন, কে কখন কিভাবে আমাদেরকে ম্যানিপুলেট করছে, ইকোসিস্টেমকে ম্যানিপুলেট করছে, লিগাল সিস্টেমকে ম্যানিপুলেট করছে, অর্গানাইজেশনকে ম্যানিপুলেট করছে, বাজেটকে ম্যানিপুলেট করছে, মিডিয়াকে ম্যানিপুলেট করছে।
আমাদেরকে ম্যানিপুলেট করছে, এটা বোঝা জরুরি। ম্যানিপুলেটেড হওয়া যাবে না। মানে আমরা যদি ট্রুলি একটা ট্রান্সফরমেটিভ চেঞ্জ চাই, রেভলিউশন চাই, তাহলে ম্যানিপুলেটেড যদি আমরা হই, রেভলিউশন ক্যান বি মিসগাইডেড যদি ম্যানিপুলেট করে এটাকে কেউ। আবার রেভলিউশন ক্যান বি ট্রান্সফরমেটিভ যদি আমরা অ্যাওয়্যার থাকি যে আমরা ম্যানিপুলেটেড হবো না, আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই সেটা অনুযায়ী যাব। এরপর হচ্ছে এন, নোভেলটি। আমরা অনেক সময় ইনোভেশনকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। সব ইনোভেশন সবসময় নেসেসারিলি ভালো না, সব ইনোভেশন নেসেসারিলি সবসময় খারাপ না। আজকে আমাদের পৃথিবীর যে অবস্থা, এটার পেছনে কিন্তু ইনোভেশনের অনেক বড় দায় আছে। যে ধরনের ইনোভেশন ইকোসিস্টেমের ক্ষতি করেছে, ফলে ইনোভেশন মাত্রই সমাধান না, ফলে ইনোভেশনকেও একটু ক্রিটিক্যালি অবজার্ভ করা দরকার। আবার ইনোভেশন দরকারও আছে, যে জায়গাগুলোতে ইনোভেশন দরকার সেটা আইডেন্টিফাই করারও দরকার আছে। এটা গেল নোভেলটি। এরপর হচ্ছে অপটিমিজম। অপটিমিজম হচ্ছে এমন একটা জিনিস যে উইদাউট অপটিমিজম কিন্তু এই ধরেন এই ফ্রাস্ট্রেটিং সময় বেঁচে থাকা সম্ভব না, কাজ করা সম্ভব না, রেভলিউশন করাও সম্ভব না। কিন্তু অপটিমিজম নট এট দ্য কস্ট অফ জাস্টিস অর ট্রুথ। আমাকে যদি আমি খুব নেগেটিভ সিচুয়েশন দেখেও যদি আমি এটাকে পজিটিভ বলতে থাকি, তাহলে কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে না। আমাকে রিকগনাইজ করতে হবে যে কোনটা রিয়েলি খারাপ হচ্ছে, সেটাকে চেঞ্জ করার জন্য যদি আমি কাজ করতে যাই, সেই কাজ করার যে স্পিরিটটা রাখা সেটা অপটিমিজম। কিন্তু খারাপকে খারাপ বলতে হবে, খারাপকে ভালো বলাটা অপটিমিজম না। এবং আরেকটা ওর মধ্যে আরেকটা হচ্ছে অফসেট। আমরা অনেক সময় শুনি যে এক জায়গায় আমি পলিউশন করলাম, আরেক জায়গায় গিয়ে অফসেট করলাম, যে আমি একটা গাছ কেটে 5টা গাছ লাগালাম, অথবা আমি আমেরিকাতে পলিউশন করে বাংলাদেশে গাছ লাগালাম, অথবা আমি মহেশখালীতে পলিউশন করে সুন্দরবনকে প্রোটেক্ট করলাম। এই অফসেট কিন্তু পৃথিবীতে আর কাজ করবে না, এই যুগটা আর নাই, আমরা ওই লিমিটের বাইরে চলে গেছি। ফলে অফসেট ঘরানার চিন্তা ভাবনা যারা করছেন এটাকে একটু কোয়েশ্চেন করতে হবে। এটা গেল ও। এরপর হচ্ছে পি। পি হচ্ছে পাওয়ার। পাওয়ারের সোর্সটা বুঝতে হবে, যে পাওয়ারটা কোথা থেকে আসছে এবং সেই সোর্সের উদ্দেশ্যটাকে, যে ইন্টেন্টের কথা বলেছিলাম, ইন্টেন্টের সাথে এটা লিঙ্কড। এই পাওয়ারের পাস্ট, প্রেজেন্ট, এখনকার কিভাবে পাওয়ার ডাইনামিক্সটা কাজ করে, কে কেন পাওয়ারকে কিভাবে ইউজ করে, এটা বোঝাটা খুব জরুরি যদি আমরা ট্রুলি এনভায়রনমেন্টাল রেভলিউশনের কথা চিন্তা করি। এবং হচ্ছে এটা করতে গিয়ে হচ্ছে আবার এটাও বুঝতে হবে যে আমাদের পাওয়ারের ঘাটতিটা কোথায়, এবং সেই পাওয়ারটা কিভাবে বিল্ড করা যায়, কিভাবে পাওয়ারটা তৈরি হয়। আমরা যদি এই পলিটিক্যাল পাওয়ার বা নানা ধরনের যে পাওয়ার আছে এটাকে আন্ডারস্ট্যান্ড না করি এবং না বুঝি কিভাবে এটাকে ডিল করতে হবে, তাহলে কিন্তু মানে অনেক লম্বা সময় এটা যেতে পারবে না। এরপরের ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস। এটাও পি। প্র্যাকটিসের জায়গাটা হচ্ছে যে অনেক সময় আমাদেরকে বলা হয় যে ইউ অনলি স্পিক, তুমি নিজে কি করছো অথবা তুমি সলিউশনটা কি দিচ্ছ। সেই জায়গাতে দুইটা জিনিস দেখা দরকার। একটা হচ্ছে যেমন আমি লিগাল ইনস্ট্রুমেন্ট দেখলাম, আর প্র্যাকটিসে কি হচ্ছে, সেটা কি ম্যানিপুলেটেড হচ্ছে নাকি আসলে ট্রুলি কাজে আসছে, এবং কোন সমাধানগুলো কাজে আসছে কোনটা আসছে না, এক্সপেরিমেন্টেশনেরও ব্যাপার আছে। কিন্তু ওই জায়গাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে একটা ফাইট, এবং ফাইটের চেয়ে বেশি কিছু। আসলে এটা একটা ফাইট না, এটা একটা ওয়ার, যেখানে অনেক ব্যাটল গ্রাউন্ড আছে, অনেক ধরনের ফাইট একসাথে হচ্ছে। শুধুমাত্র অ্যাক্টিভিজম দিয়েও হবে না, শুধুমাত্র ট্রান্সফরমেটিভ অ্যাকশন দিয়েও হবে না, সবগুলো একসাথে লাগে। এবং এই ব্যালেন্সটা বোঝাটা জরুরি, যে আমার কোথায় প্র্যাকটিসটা কিভাবে হবে। এবং যেহেতু আমাদের আনলিমিটেড ওয়ার্কফোর্স নাই, আনলিমিটেড মানুষজন এই ব্যাপারগুলো বুঝছে না এবং কাজ করছে না, ফলে আমাদের যে এফোর্টটা আছে, লিমিটেড এফোর্টটাকে ওয়েস্ট করা যাবে না, অনেক স্ট্র্যাটেজিক্যালি এটাকে ইনভেস্ট করতে হবে। এবং ওই ব্যাপারটা বোঝাটা খুবই জরুরি। এবং প্র্যাকটিসের জন্য যেটা পাওয়ারকে ব্যবহার করা, নলেজকে ব্যবহার করা, ইন্টেন্টকে ঠিক জায়গায় রাখা এবং রিসোর্স মোবিলাইজ করা, এই সবগুলো মিলে আমি যখন প্র্যাকটিসে যাব, সেই জায়গাটা কিন্তু অল্প হলে হবে না, রিপল এফেক্ট লাগবে অনেক। যেহেতু পৃথিবীতে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে গেলে অনেক বেশি অ্যাকশন লাগবে। তার মানে হচ্ছে গণমানুষকে সংযুক্ত করে যদি কাজ না করি, যেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল হবে, এই ধরনের সলিউশন নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু কথা বলাই সার হবে আর কি। একদমই আমি ফ্রাস্ট্রেটিং কথাবার্তা বলছি না, কিন্তু ইটস আ ওয়ার। ওয়ারে নামলে বুঝে শুনে নামতে হবে এবং হচ্ছে যুদ্ধে জেতার জন্য নামতে হবে। আশা করছি সেই যুদ্ধে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এনামুল মাজিদ ভাই। আমরা এরপর আমাদের সর্বশেষ স্পিকারের কাছে চলে যাব। আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আরেক হাসান ভাই। আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন। আপনাকে কেন জানি আমরা সবসময় ফিনিশিং এই পছন্দ করি, কারণ আপনার শব্দগুলো এত মিষ্টি হয়, এত সুন্দর হয়, যেটা আসলে ফিনিশিং বা শো স্টপার বলা যেতে পারে। তো জোহাই, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে জোহাই? জি জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। আপনি আছেন আমাদের সাথে, অনেক ভালো লাগছে।
আপনাকে দেখে। তো আমাদের সাথে আছে মাহমুদুল হাসান ভাই, উনি কোঅর্ডিনেটর ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম সিসিডিবি, ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনার মূল্যবান বক্তব্য যদি প্রদান করেন আমরা অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। শুভ রাত্রি। আসলে এখন তো শুভ রাত্রি, এখন বাজে 9টা 28। আমি ঘড়িতে দেখছিলাম কতক্ষণ বলা যায়, আর এই সাইড থেকে আমি আসলে আমার একটা অনলাইন স্টপ ওয়াচ শুরু করে দিয়েছি। কথা বলতে শুরু করলে তো কথা শেষ হয় না। যখন আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলি, সেই ভাবনাগুলো নিয়ে যখন কথা বলি, তখন ভাবনার জায়গাগুলো অনেক বড় হয়ে যায়। আমি খুব চেষ্টা করব আমার ভাবনাগুলোকে ঠিক একটু দক্ষিণাঞ্চলের মধ্যে রাখার জন্য। উত্তরে যারা আছেন, উত্তর থেকে যারা থাকেন, সেই অনলাইনে অনেকে আমের অর্ডার দিচ্ছেন। ফসলের জমিগুলো এখন আমের বাগান হয়ে গিয়েছে। সেই গল্প করলে আম খেতে হয়তো ভালো লাগবে না। এখনো দক্ষিণাঞ্চলের ইয়াসের আঘাতটা আছে, সেই ইয়াসের গল্প দিয়ে আসলে একটু শুরু করতে চাই। এই মুহূর্তে 16 জন কথা বলছেন, 16 জন এখন আছেন। আমার আগের ভাই একটু আগে বলে গিয়েছেন, যারা এখনো থাকবেন, যারা এখনো দেখবেন, তারা একটু বড় বার্তা ইনথুজিয়াস্টিক পরিবেশের জন্য। অক্সফামের ভাইয়ের সাথে ভাইয়া ছিলেন, অক্সফামের এনামুল ভাই ছিলেন। ইয়াস যখন হচ্ছিল, ঠিক 26 তারিখে ইয়াসটা আঘাত করলো। কিছুদিন আগে একটা ইউথ প্রোগ্রামে আমি কথা বলছিলাম, সেদিনের গল্পটা ছিল আসলে আমফান। ঠিক গত বছরের 16ই মে যদি চিন্তা করি, ঠিক 2020 সালের 16ই মে, সরি 20শে মে আমফান আঘাত করেছিল। আর এই 2021-এ 26শে মেতে আঘাত করলো ইয়াস। আমি আসলে 20-22 তারিখের দিকে কথা বলছিলাম সোহানের সাথে, আমাদের ইউথের একজন খুব ভালো একজন কর্মী সোহানের সাথে কথা বলছিলাম। সাথে আজকে যে আছে মাসুম বিল্লাহ, বিল্লার ফোন নাম্বার আমার কাছে ছিল না। আমি বলছিলাম যে আমাকে ফোন নাম্বার একটু দাও, আমি একটু কথা বলি ঠিক দক্ষিণাঞ্চলে কি অবস্থা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছিলাম। ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট সিসিডিবি মূলত 1973 সাল থেকে বাংলাদেশে কাজ করে। আমরা জলবায়ু নিয়ে কাজ করছি 2012 সাল থেকে। দক্ষিণাঞ্চলে যদি আমি বলি, সাতক্ষীরা, মোরেলগঞ্জ, বাগেরহাটে এবং একই সাথে বরগুনা যারা কাজ করেন পাথরঘাটাতে, ঠিক সেই সব গ্রামে, যেখানে আইলা, ফণি, বা যদি বলি যে সেই সিরোর, সর্বশেষ ইয়াস, প্রত্যেকের আঘাত আসলে এই জায়গাগুলোতে আছে। সেই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের মূলত কাজ করা। আমি খুব সংক্ষিপ্ত বলার চেষ্টা করবো, এবং আমি একই সাথে চেষ্টা করব যে মূলত আপনারা সবাই যা বলার চেষ্টা করেছেন, আমার যারা ভাই বোনেরা খুব চমৎকার ভাবে বলেছেন, শেষ বক্তা হয়ে এটা একটা ভালো বিষয় যে সবকিছু আপনারা কভার করেছেন, আলহামদুলিল্লাহ। আমার বলার খুব বেশি কিছু নেই, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু পারি একটু বলবো, এবং একই সাথে চেষ্টা করব যে এই কাজগুলোর মধ্যে আসলে সবকিছু আছে কিনা। মনটা আসলে খুব ইয়াস নিয়ে আসলে আছে, এর বাইরে আসলে ভাবতে পারছি না। যখন 7টা 10-এ মিটিংটা শুরু হয়, আমি তখন আসলে 1 গ্লাস পানি নিয়ে শুরু করেছিলাম। এই মুহূর্তে আমার হাতে আসলে 3 নম্বর গ্লাসে পানি চলছে। আপনার কথা বলছেন, শুনছি, গলা শুকিয়ে আসছে, এখন একটু পানি খেয়ে নিলাম। আশা করছি যে আমাদের এই 16 জনেরই আলহামদুলিল্লাহ এই রাতের পানি বা আগামী দিনের সকালের পানি, এরকম খুব একটা পানির টেনশন নাই। সবার বাসায় আলহামদুলিল্লাহ পানির একটা সোর্স আছে, আপনারা সবাই পানি টানি খেতে পারবেন আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের একজনকে নিয়ে আমার চিন্তা, আমি তাকে প্রশ্ন করব না, তাকে আমি সাহস করে প্রশ্ন করব না। আমার সেই দক্ষিণের শাহীন খুব 1 সপ্তাহের মধ্যে যার উপরে অ্যাডভোকেসি করতে যে একটা আঘাত এসেছিল, সেই দক্ষিণাঞ্চলে বাঁধ নির্মাণ নিয়ে শাহিদের একটা ছবি পুরো পৃথিবী ছড়িয়ে গিয়েছে। শাহীনের বাড়ির পানির কি অবস্থা? শাহীনের কি আগামীকাল পানি খাওয়ার জায়গাটা আছে? শাহীনের বাড়ির 2 কলসি পানি খালাম্মা বা শাহীনের বোন বা বাড়ির লোকজন কত দূর থেকে পানিটা নিয়ে আসছে? শাহীনের বাড়ির পাশে যে পুকুরটা, সেই পুকুরের পানি গত সেপ্টেম্বর অক্টোবর থেকে পায় নাই, বৃষ্টি হয় নাই, দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয় নাই, পানি ছিল না, রেইন ওয়াটার শেষ, পুকুরের পানি তারা খায়, তার অপেক্ষায় ছিল যে এই মনসুনে বৃষ্টি আসবে, সেই বৃষ্টির পানিটা তারা ধরে রাখবে, খাবে। ইয়াসে সেটুকু শেষ করে দিল। শাহীনের বাড়ির পাশের বাঁধ ভেঙে যায়, পানি চলে আসে পুকুরে, সেই পুকুরটা শেষ। তাদের যে পিএসএফ পন্ড সিল ফিল্ট্রেশন, সেই পন্ড সিল ফিল্ট্রেশনের পানি পেতে গেলে শাহীনদেরকে আরো বহুদিন অপেক্ষা করতে হবে। শাহীনরা আরোর পানি খাবে, একটা মেশিনের পানি, অথবা শাহীনদেরকে পানিটা কিনে খেতে হবে। শাহীন, আমি সরি ভাই, আমি তোমাকে সাহস করে জিজ্ঞেস করলাম না তোমার বাড়িতে আজকে আসলে পানি খাওয়ার কোনো সোর্স আছে কিনা। সর্বশক্তিমান আসলে তোমাদের সহায় থাকেন। আমার একটা বোন বলছিল যে ভাইয়া, উত্তরের কাজ করতে গেলে আমরা শুনি যে আল্লাহ সব জানেন, আল্লাহ সব পারেন, আল্লাহর উপরে ভরসা করে। বোন, আপনাকে একটা কথা বলি, দক্ষিণে ঠিক নীলডুমুর, একদম যদি আমরা সাতক্ষীরা শেষ বেল্টে চলে যাই, শ্যামনগরের নীলডুমুর বাজার, সেই নীলডুমুর বাজার যেখান থেকে আসলে গাবুরা দেখা যায়, সেই নীলডুমুর বাজারে আমি ঢালি চাচাকে জিজ্ঞেস করেছিলাম, চাচা এই বাটটা কি, এই বাটটা আপনার কি কাজে লাগে, কি হয় কাকা বলেন তো? বাবারে, উপরে উপরে আল্লাহ, আর এই নিচে এই বাটটায় আমাদের জীবন রক্ষা করার চাবিকাঠি, এই বাটটায় আমাদের জীবন, এই বাটটায় আমাদের জীবন রক্ষা করার চাবিকাঠি। আর সেই বাঁধ রক্ষা করার চাবিকাঠিকেই আমরা আসলে নষ্ট করে ফেলেছি।
এবং সেই বাঁধ রক্ষা করার চাবিটাতে জং ধরেছে, সেখানে আসলে বলার কিছু নেই, সেই পুরো বাঁধটা আসলে পুরোটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। আর সেই বাঁধ নিয়ে যখন আমরা আসলে কথা বলি, সেই বাঁধ নিয়ে আসলে সত্যিকার অর্থে আর কথা বলা নাই। যখন আমরা আসলে কেউ বলতে চাই যে বাঁধ করেন, একটা ভালো বাঁধ দেন, সাস্টেনেবল বাঁধ দেন, অজস্র কথা আমরা বলি, না সেই বাঁধ নিয়ে আসলে কথা বলার জায়গা আসলে আমাদের নাই। সেই কথা যদি বলতে যাই তাহলে শাইনের মতো হতে হবে। আমরা যারা চাকরিজীবী মানুষ, আমরা অ্যাডভোকেসি করি, আমাদের প্রোগ্রামে অ্যাডভোকেসি থাকে, আমরা কিছু কাস্টমাইজড অ্যাডভোকেসি করি। জীবন বাঁচানোর খাতিরে অ্যাডভোকেসি যারা করে তারা শাহিনরা একজন শাহিনরা দেখিয়ে দেয় যে অ্যাডভোকেসি আসলে করতে হয় কিভাবে বা কিভাবে করতে হয়। যাই হোক, একটু সংক্ষিপ্ত করি। এই সবকিছুর মধ্যে আসলে বারবার একটা কথা উঠে আসছিল, ডেল্টা প্ল্যান। সবাই জানেন বাংলাদেশের জন্য 100 বছর ডেল্টা প্ল্যান হয়েছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান হচ্ছে, যেটা দিয়ে আপনারা এই যে অভিযোজন অ্যাডাপ্টেশন করবেন বিভিন্ন জায়গায়, সেই অ্যাডাপ্টেশন প্ল্যান হচ্ছে। মিটিগেশন, আমাদের মাহবুব ভাই যিনি শালবৃক্ষের আছেন, তারা ভালো করে জানেন মাহবুব ভাইরা, যে সেই মিটিগেশন নিয়ে আমাদের অলরেডি, যেটাকে আমরা এনডিসি বলি, বাংলাদেশ প্যারিস এগ্রিমেন্টের আগে তারা এনডিসি সাবমিট করেছিল যে আমরা কতটুকু গ্রিন হাউস গ্যাস কমাবো। সেই এনডিসি, এই সবগুলো টার্গেট মোটামুটি 2030, এবং সেই 2030-এর মধ্যে এই যে প্ল্যানগুলো হয়েছে, এই প্ল্যানগুলো এক্সিকিউশন করতে গেলে তো আপনার একটা ওয়ার্ক ফোর্স লাগবে। কে করবে? আমরা বুড়োরা করবো সব? 2030-এ আমাদের বয়স 50 হয়ে যাবে, আমরা করব? আজকে যে 30, 35, 40-এর ঘরে যারা থাকতেছেন তারাই করবেন, তারাই এই এনডিসি কে ইমপ্লিমেন্ট করবেন, তারাই ন্যাপ কে ইমপ্লিমেন্ট করবেন। এই দুটো জুড়ে যে আপনার হবে এসডিজি, যারা এসডিজি অ্যাডভোকেসি তারা জেনে রাখেন, এই এসডিজি নিয়ে এরাই কাজ করবেন। এই ওয়ার্কফোর্সটা কি আমার আছে? এই ওয়ার্কফোর্সটা যদি আমার না থাকে, সেই ওয়ার্কফোর্সটার জন্য আমাদেরকে গলার জোর দিতে হবে। আমাদের সায়েন্টিস্টরা আছেন, একাডেমিশিয়ান আছেন, সুন্দর সুন্দর তথ্য আসবে ইনশাআল্লাহ, কিন্তু এই তথ্যগুলোকে ট্রান্সলেশন করে সরকারের গোড়দোড়ায় নিয়ে যাওয়ার জন্য অ্যাডভোকেসি করলেন, সব ঠিক আছে। এখন সরকার খুঁজবে আমার 100টা লোক দরকার দক্ষিণাঞ্চলে অমুক কাজটা করার জন্য, আমার সেই 100টা স্কিলড পার্সন আছে কিনা এটা দেখার মনে হয় বোঝার বিষয় আছে। কাজেই সেই ট্রেনিং দিয়ে একটু কথা বলি, এই ট্রেনিং এর প্রতি আমাদের জোর দিতে হবে। আমরা যারা আজকে রেজিস্ট্রেশন কথা বলছি, ইকোসিস্টেম রেজিস্ট্রেশন কথা বলছি, আমাদেরকে একদম মাঠ পর্যায়ে পর্যন্ত ট্রেনিং এ নিয়ে যেতে হবে। আমরা ক্রিশ্চিয়ান কমিশন এবং সমসাময়িক অনেকগুলো এনজিও আসলে এই ট্রেনিং নিয়ে কাজ করার চেষ্টা করছি, লোকাল লেভেলে আমরা আসলে ট্রেনিং করার চেষ্টা করছি। আমি যদি সাতক্ষীরাতে একটা হাব করতে পারি, আমি যদি বরগুনাতে একটা হাব করতে পারি, আমি যদি বাগেরহাটে একটা হাব করতে পারি, ধরে নেন আমি যদি সেখানে 5 জন করে 15টা ছেলেকেও যদি ট্রেনিং এর মাধ্যমে যদি ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি, আমার এই 15টা ছেলে চলে যাবে সেই নীলডুমুর পর্যন্ত, সেই মোরেলগঞ্জ শরণখোলা পর্যন্ত, সেই পদ্মা নিমতলা গ্রাম, সেই বরগুনা পর্যন্ত চলে যাবে। এই ক্যাপাসিটি বিল্ডিং এর কাজের প্রতি আমাদের খুবই বড় রকম জোর দিতে হবে। আমার ছেলেরা, আমার এই ইউথ টিমরা আজকে বাদে সবাই ঝাঁপিয়ে পড়েছি। এই বাঁধটা খুব অল্প একটু জায়গায় কেউ হয়তো কেটে দিল, কেউ একটু পানি নিয়ে এলো, অনেক অবৈধ যোগাযোগ আছে এই বাঁধের মধ্যে। এই জায়গাগুলো তো সরকার প্রতিনিয়ত দেখে যেতে পারবে না, স্থানীয় প্রশাসন হয়তো পারলো না, আমার লোকাল মানুষজন পারতে পারে। এই লোকাল কর্তৃপক্ষ, লোকাল মানুষজন হয়তো এই তথ্যগুলো যদি একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করে, ঠিক এরকম করে যদি কোনো একটা সিস্টেম করা যায় যে আমার 10টি ছেলে এই 1 কিলোমিটার বাঁধ মনিটরিং করবে প্রতি 15 দিন, ওরা হাঁটতে যায়, ওরা ঘুরতে যায়, ওরা অনেক আড্ডা দিতে যায়, সে আড্ডার মুহূর্তেই প্রত্যেকে সেলফোনটা থাকে, মোটামুটি বাঁধে যদি কোথাও একটু ক্ষতি থাকে জিপিএসটা আছে, সে জিপিএসটা অন করে দিয়ে সে জাস্ট বললো যে এই লোকেশনে এই সমস্যাটা আছে। 1 কিলোমিটার ধরেও যদি একটা পাইলট করা যায়, এরকম ইউথকে কেন্দ্র করে সে কাজটা করা যেতে পারে। হ্যাঁ, এরকম একটা ছোটখাটো কাজ আমরা ছোট করে করার চেষ্টা করছি আসলে। আর এখন আমার ছেলেরা অনেক বেশি স্মার্ট। সেই নীলডুমুর বাজারের কথা বলি, একটা ছেলের গল্প আমি প্রায় শো করি। 15 বছরের একটা ছেলে আছে, নাম হচ্ছে ইসমাইল। সেই ইসমাইল একটা আনসাং হিরো, কিভাবে সে আমফানের সাথে যুদ্ধ করে সে পানি রক্ষা করেছে শুধুমাত্র তার গবাদি পশুকে খাওয়ানোর জন্য। আর সেই ট্রেনিংটুকু নিয়ে সে এবার 26 তারিখে ইয়াস আঘাত করলো, সে 23 তারিখেই তার 2টো বড় বড় গাজি ট্যাঙ্ক ভরিয়ে পানি রেখেছে। তার নিজের গবাদি পশুগুলো সাথে আশপাশের গবাদি পশুগুলোর জন্য পানি পায়। এটা হচ্ছে নতুন আপডেট। তারা দেখাচ্ছিল, তারা এখন জানে যে এই ইয়াসের ট্র্যাকিং পথ খুব সম্ভব, রেডার দেখে এখন বলা যায় মেঘ কোথায়, বজ্রপাত কখন হতে পারে। একটু ট্রেনিং দিয়ে দিলেই আমাদের এই ছেলে মেয়েগুলো প্রচন্ড ভালো কাজ করবে। এটা গেল ট্রেনিং এর ক্ষেত্রে। আমি আরেকটু ছোট করে একটু নিয়ে আসি, এই লোকাল পর্যায়ে আমাদের এই ছেলে মেয়েগুলোকে যদি আমরা বিভিন্ন কমিটিতে যদি দিতে পারি, তারা একটু একটু করে তারা ঢুকে থাকলো, তারা দেখলো ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান কখন হচ্ছে, স্টেক হোল্ডার মিটিং কখন হচ্ছে, এনডিসিতে কখন হচ্ছে। আপনারা যারা আজকে আছেন প্রত্যেকে যদি একটু ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে যদি একটু ঢুকে দেন, দেখবেন যে অনেকেই আছে কারা ইন্টারন্যাশনাল কনভেনশন নিয়ে কাজ করে, কারা ন্যাশনাল পলিসি নিয়ে কাজ করে। তাদেরকে যদি একটা কার্টিস ইমেল দেন যে সামনে যদি কোনো মিটিং হয় স্যার আমাদেরকে ইনভাইট করবেন, আমরা একটা অংশগ্রহণ করতে চাই। 10 জনও যদি মেইল করেন, একজন হলেও চান্স পেতে পারেন। এই একজন যদি 10 জনের সাথে বসে নিয়ে এই গল্পটা করে নিয়ে যদি নিয়ে চলে যান, আলহামদুলিল্লাহ ওই 10 জনের গল্প একজনের মধ্যে দিয়ে যাক। ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদেরকে।
যারা এনডিসি নিয়ে কথা বলেন, ন্যাশনাল মিটিগেশন যে প্ল্যান, যেটি বাংলাদেশ সরকার ঠিক 2015 সালের সেপ্টেম্বর মাসে প্রথম সাউথ এশিয়ান কান্ট্রি যারা সাবমিট করেছিল, সেই মিটিগেশনের সেই প্ল্যান, সেই জাতিসংঘের প্ল্যানের ঠিক 10 নম্বর পাতায় রিনিউয়েবল এনার্জির একটা ছক্কাটা ঘর আছে, যে রিনিউয়েবল এনার্জিকে ভাগ করে দেওয়া হয়েছে। পিকো পিভি, সোলার ইরিগেশন পাম্প, লাইট, সোলার স্ট্রিট লাইট, সোলার হোম সিস্টেম, কতটুকু করে যেতে পারে, কত ফান্ড দরকার, এই কাজটা কিন্তু একটা ইউথ গ্রুপই করেছিল সেই সময়টায়। সৌভাগ্যবশত সেই গ্রুপটাকে নিয়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ঠিক সেই গ্রুপটাকে নিয়ে যে যখন কনসালটেশন মিটিং হচ্ছে, সে খেতেই বলেছিলাম, স্যার দেখেন তো এরকম ভাবে এই ভাগগুলো করে নেওয়া যায় কিনা। খুব আলহামদুলিল্লাহ আমরা দাওয়াত পেয়েছিলাম এবং আমরা কথা বলার জায়গা পেয়েছি। আমার কথা হচ্ছে একটা সুযোগ নেন, একটা সুযোগ পেলে সেটাকেই পরিপূর্ণভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেন। সেকেন্ড ওয়ান, এই পুরো সেন্টারটা, সবাই আপনারা ক্লাইমেট সেন্টার কথা বলছেন, টেকনোলজি ট্রান্সফার করার কথা বলছেন, আমরা চেষ্টা করছি এখন একটা ক্লাইমেট টেকনোলজি প্ল্যাটফর্ম করা যায় কিনা। আমি বরগুনাতে কাজ করি, আমার একটা টেকনোলজি পিরোজপুরে কাজ করে কিনা। আপনি এনজিওতে আছেন, অক্সফাম একটা কাজ করছে উত্তরাঞ্চলে, সেই অক্সফামের একটা টেকনোলজি আমি আরেকটু দক্ষিণের দিকে এসে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে লাগাতে পারি কিনা। এই প্ল্যাটফর্ম আদান প্রদান, এই প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই, মিটিগেশনের আছে, অ্যাডাপ্টেশনের নেই। এরকম একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা। আমরা অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছি সংশ্লিষ্ট এনজিও গুলোকে নিয়ে, একটা ক্লাইমেট টেকনোলজি ট্রান্সফার প্ল্যাটফর্ম করব এবং এটাকে জাতিসংঘের যারা ক্লাইমেট টেকনোলজি নেটওয়ার্ক বলেন, সিটিসিএন বলা হয়, তার অলরেডি সদস্য পদ আসলে আমাদের আছে এবং বিসিএস এর আছে। আমরা আমাদের এটাকে ইউটিলাইজ করতে চাই, দেখতে চাই যেটা ভাবে কাজ করা সম্ভব কিনা। সর্বশেষ যে কথা আমি আজকে মিটিংটা শেষ করতে চাইবো, সবাই যদি জাদুঘরের কথা ভাবেন, সেই জাদুঘরে যদি যান, জাদুঘরে যা দেখবেন যে একটা বাংলাদেশের ম্যাপ আছে। আপনি বলেন আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে এসেছি, আমাকে একটু দেখান তো। হয়তো আপনি জয়পুরহাট ক্লিক করলো, জয়পুরহাটে বাতি জ্বলে, আপনার দেখতে প্রচন্ড ভালো লাগে, আচ্ছা এটা জয়পুরহাট, দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের ম্যাপ। ঠিক এরকম বাংলাদেশের ক্লাইমেট জোন গুলো কেমন হতে পারে, ঠিক এই জোন গুলোকে নিয়ে আমরা একটা পার্ক করছি প্রায় 57 একর জায়গার উপরে শ্রীপুরে। এখানে আমার অক্সফামের একজন ভাই আছেন, অক্সফামের খালিদ ভাইরা শুরু করেছিলেন যে পার্কটা গাজীপুরের শ্রীপুরে ক্লাইমেট সেন্টার সিসিডিবির। সেখানে আপনি বাংলাদেশের 5টা জোন দেখতে পাবেন। এবছরের শেষে আমরা উদ্বোধন করব। সেই জোনে ওই জোনগুলোর কি সমস্যা, বাংলাদেশে কি ক্লাইমেটের সমস্যা, তার সমাধান কি, এই সবগুলো আমরা যদি একটা জোনে দেখাতে পারি, তাহলে আমার সন্তানরা, আমার ইউথ গ্রুপটা প্রত্যেকেই বুঝতে পারবে যে আসলে বাংলাদেশের সমস্যাগুলো কি, এই জাতীয় সমস্যার সমাধান কি হতে পারে। সর্বশেষ যে বাক্যটা দিয়ে শেষ করব, দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। পুরো বাংলাদেশ এখন ভরপুর, বাংলাদেশ ছাড়িয়ে কলকাতা, ইন্ডিয়া, পুরো যেখানে বাঙালি ভাষাভাষী আছেন, প্রত্যেকেই দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার খুব হইচই চালাচ্ছি। অর্থাৎ চাইলে আসলে আমরা কোনো কিছুকে করতে পারি। জলবায়ু পরিবর্তন, যে কোনো প্লাস্টিকের সমাধান, যাই বলেন না কেন, আমরা এরকম ভাইরাল কি করতে পারি না? এরকমই ভাইরাল হোক। এই যে ভাইরা বলছিলেন বারবার যে আমাদের মনটা বদলাচ্ছে কতটুকু, এটা দেখার বিষয় আছে। আমরা কোনটাকে নেই না। কেন বলি নাই যে বাদ গেল গাবুরা গেল, বাদ গেল নীলডুমুর গেল, বাদ দাও আমি বাঁচি, আমার ফেসবুক স্ট্যাটাস যাক, আমার টুইটার যাক, আমরা ভাইরাল এটা করতে চাই। আমি একটু অলস মস্তিকে ভাবছিলাম যে আমি একটু বগুড়ার সোল চিনবেন সবাই, হিরো আলমকে কথা বলবো। হিরো আলম একটা গান গাইবে, লাখ 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউয়ার্স উইল ফাইন্ড দেয়ার। তাহলে আমার দক্ষিণে সেই বাঁধের জন্য আমি শাহিনদের কাছে হিরো আলমকে নিতে চাই। কারণ আমরা যখন সবাই কিছু পারবো না, আর হিরো আলমের গল্পতেই যদি সবাই যদি খুব বেশি খায়, ঠিক আছে ওটুকুই ওদিকে চালাই, হিরো আলম এসে বলুক এখানে বাদ দাও, না হয় মানুষ মরবে। যাই হোক, এই তরুণরা হচ্ছে প্রচন্ড ভালোবাসার জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা একসাথেই কাজ করতে চাই। ভাইয়ের যে কথা যুদ্ধ, এই যুদ্ধটা আসলে সবার, এবং ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা সবাই জিতবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি শেষ করেছি। হ্যালো সাদমান, হ্যালো জাকির ভাই, আমি শেষ করেছি। জাকির ভাই, আমি শেষ করেছি। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা আসলে লং ডিসকাশন, আমরা গুটি কয়েক লোকে আছি। সম্ভবত কৌশিকের একটা ইভেন্ট আছে, সেই জন্য জয়েন করেছে কৌশিক। আমি আর কথা বলে শেষ, মানে আমি আর বক্তব্য দিতে চাচ্ছি না। যারা এখানে মানে বিভিন্ন ভাবেই আমরা আমাদের যে মানে আমাদের তরুণদের যে বিভিন্ন অপিনিয়ন, তাদের চিন্তা ভাবনা, তাদের মতামত, বিভিন্ন ধরনের আঙ্গিক এবং নতুন একটি পার্সপেক্টিভ নিয়ে আসা,
সেই জিনিসগুলো কিন্তু আমরা চেষ্টা করেছি। আজকে আমরা আসলে এটা শুধুমাত্র এটা এক ধরনের ওয়েবিনারের জন্য ওয়েবিনার আমরা করিনি বা পরিবেশ দিবসেই আমরা করেছি, সেটা মূল উদ্দেশ্যটা ছিল না। মূল পার্সপেক্টিভটা ছিল যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ফার্দার আমরা আমাদের এই যে ইয়তরা আছে, ইয়তের নলেজটাকে এক্সপ্যান্ড করা যেতে পারে, আমরা কিভাবে নিজেদেরকে আর একটু ব্রড বেস যে বিভিন্ন জায়গাটা আছে যে আমাদেরকে নিজেরা জানা, একে অপরকে জানা এবং আমরা সামনে এগিয়ে যাওয়া। তো আমরা আজকে শুরু করলাম এটা। আমরা যেটা হলো এখন থেকে প্রতি স্যাটারডেতে আমরা এই আলোচনাটা চালিয়ে যাব। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেশন আমরা করতে চাই এক একটা ইস্যুর উপরে, যেন একজন আরেকজনকে এডুকেট করা যায়। এবং এটাই মেইন উদ্দেশ্যটা হলো যে এই প্ল্যাটফর্মটা আমাদের কে আমরা নলেজ হাব হিসেবে ইউজ করব। প্রত্যেকে যে যে অর্গানাইজেশন থেকে জয়েন করেছে, কথা বলেছে, খুব ক্যাটাগরিক্যাল বিভিন্ন ভাবে তারা তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। আমরা এক্সাইটেড ইন এ সেন্স যে প্রত্যেকে তার আঙ্গিক থেকে যেটা ভালো মনে করেছে বা যা করা উচিত সেটা কিন্তু খোলা মনে বলেছে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যেটা বলতে চেষ্টা করছি যে আগামী স্যাটারডেতে আমরা আজকে একটু রাত্রে এটা 7টা থেকে 9টায় করেছি, আমরা সেটা চেষ্টা করবো 5টা থেকে আমরা শুরু করতে। প্রত্যেক স্যাটারডেতে আমরা একটি করে সেশন নেওয়ার চেষ্টা করবো। প্রাথমিকভাবে হয়তো বা আমরা এক একটা ইস্যু লাইক পরিবেশের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলতে শুরু করবো, এক একজনকে আমরা ইনভাইট করব এবং প্রত্যেকে আমরা যেটা চেষ্টা করব যে যারা যে কথা বলবে, অর্গানাইজেশন হোক বা ইন্ডিভিজুয়াল হোক, তারা তাদের বেস্ট প্র্যাকটিস গুলো শেয়ার করবে। প্রবলেম আছে, অনেক চ্যালেঞ্জ আছে, আমি মনে করি যে ডেফিনেটলি আমরা কালোকে কালো, সাদাকে সাদা বলবো, কিন্তু এট দ্য সেম টাইম আমরা আমাদের নলেজটাকে এনহ্যান্স করা দরকার আছে। এবং আমরা যদি নিজেরা যদি এভিডেন্স বেস যদি জায়গাটাতে আমরা এনরিচ না করতে পারি, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি ফাইট করা যাবে। এবং এটা একটা গ্লোবাল ফাইট এবং ন্যাশনাল ফাইট, যেটাই বলি আমরা গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্ট একা না, আমরা আমাদের তরুণরা আমাদের সলিউশন গুলি গভর্নমেন্টের কাছে নিয়ে যাবো। এবং আমি বিলিভ করি যে যদি সেটা ফিজিবল হয়, এভিডেন্স বেস হয় এবং খুবই প্র্যাগম্যাটিক হয়, ইনোভেটিভ অ্যাপ্রোচ, যেটা আমি এনাম বেশ ভালোভাবে বেশ কয়েকটা রেফারেন্স সে খুব সুন্দরভাবে আর্টিকুলেশন করেছে প্রত্যেকটা বিষয়, অপটিমিজম বা নোবেলিটি অন্যান্য সাইট গুলো দিয়ে, এবং তারেকও গ্রাউন্ডের যে বিষয়গুলি নিয়ে এসছে এবং আমাদের তরুণ বন্ধুরা যেগুলি নিয়ে এসছে, আমরা সেই জায়গাটাতে যদি একসাথে কাজ করতে পারি, আমরা কিছু মেসেজ যদি আমরা দিতে পারি প্রপারলি, সেটাই হওয়া উচিত। আমাদের নাম্বার ইজ নট এ ফ্যাক্টর, ফ্যাক্টর হলো দ্য কোয়ালিটি। প্রত্যেকে তার কাজের মাধ্যমে প্রেসিডেন্স ক্রিয়েট করবে এবং সেভাবে আমরা আগামীতে আমাদের বাংলাদেশ যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়ন এজেন্ডা না, আমাদের আসলে ট্যাক্সি উন্নয়ন আমরা আছি। আমরা আসলে একই সাথে পরিবেশ এবং অর্থনৈতিক অগ্রযাত্রা দুটোকেই এগিয়ে নিতে চাই। এবং সামনে যেটা হবে সেটা হলো যে আমাদের তরুণরাই হবে এটা কি মেকার। আমরা চেঞ্জ ইনিশিয়েটিভের পক্ষ থেকে আমরা শুধু একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চেয়েছি, সেই প্ল্যাটফর্মটা আজকে তার যাত্রা শুরু হলো। একটা নলেজ হাব হিসাবে আমরা কাজ করব এবং আমরা কোয়ালিটেটিভ যে প্রগ্রেসের জায়গাটাতে আছে, ক্লাইমেট এবং এনভায়রনমেন্টাল জায়গাটাতে, সেই জায়গাটাতে আমরা এগিয়ে নিতে চাই। আমরা কখনোই এই মানে গতানুগতিক যে পার্সপেক্টিভ সেখানে যেন না হারিয়ে যাই। আমরা নিজেদের যে বিষয়গুলোকে খোলা মনে এবং মুক্ত চিন্তা নিয়ে আমরা নতুন ডাইমেনশনে, যেটা ইকুইটি, জাস্টিস, ওয়েলবিং এর যে জায়গাটাতে আছে, সেই জায়গাটাতে কাজ করতে চাই। সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় 2.5 ঘন্টা আমরা একসাথে আছি। এটা মনে হয় যে এটা আমাদের জন্য একটা, সবার জন্য একটা অন্যতম স্যাক্রিফাইস। আই হোপ যে যারা কষ্ট করে এতক্ষণ আছেন তাদেরকে চেঞ্জিনিসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শেষ করছি। শেষ করার আগে ফারহা ওয়াকিয়া কে আছে লাইনে, ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আহ্বান করছি। ফারহা? জি স্যার। হ্যাঁ প্লিজ। স্যার, প্রথমে আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য এবং এই আয়োজনটাকে সফল করে তোলার জন্য। আমাদের আজকের এই আয়োজনের মূল প্রতিবাদ ছিল পরিবেশ সচেতনতায় তরুণদের জ্ঞান অভিজ্ঞতা ভিত্তিক ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টাকে তুলে ধরা। আমরা জলবায়ু পরিবর্তনের যে একটা অবস্থা, সেটা আমরা আমাদের আশেপাশে লক্ষ্য করছি সব সময়, এবং এই প্রভাব থেকে নিজেদেরকে এবং নিজের পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং তরুণদের ভূমিকা হচ্ছে এখানে অনেক গুরুত্বপূর্ণ। চেঞ্জ ইনিশিয়েটিভ আমরা একটি গবেষণা প্রতিষ্ঠান এবং আমরা পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় অনেকদিন ধরে কাজ করছি। ইতিমধ্যে আমাদের পরিবেশে আমাদের
লক্ষ্যে আমরা বালু উত্তোলনের ক্ষতিকর দিক এবং এই লক্ষ্যে স্টেকহোল্ডার এঙ্গেজমেন্ট নিয়ে কাজ করেছি। আমাদের মূলত আমরা প্রমাণ ভিত্তিক অনুশীলনের পাশাপাশি মাঠ পর্যায়ে যে সকল তরুণরা কাজ করছে তাদেরকে নিয়ে এখন এগিয়ে যেতে চাচ্ছি। এবং আজকের এই আয়োজনটি আমরা চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ে পরিবেশ সচেতন সংগঠনের তরুণদের প্রতিনিধিদের একসাথে নিয়ে আসার, এবং একটি ক্ষুদ্র প্রচেষ্টা আমরা যেটা আজকে যাত্রা শুরু হলো স্যার অলরেডি বলেছেন, এবং আমরা চেষ্টা করব যে এই যাত্রা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে খুব শীঘ্রই একটা বড় যাত্রা সূচনা করতে পারি। সামনের দিনগুলোতে পরিবেশ বিষয়ক সকল কার্যক্রমে আমরা আপনাদের সকলকে পাশে পাবো এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই পুরো প্রোগ্রামটাতে সাদমান আমাদেরকে প্রচন্ডভাবে হেল্প করেছে এবং আমাদের সাথে আমাদের ডিরেক্টর ইনচার্জ সিফাতে রাবিউ ছিলেন পুরো সেশনটাতেই। তো আমরা আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে এখানে শেষ করছি। আমরা সবাইকে ইনভাইট করবো সামনের সেশনগুলো যেগুলি হবে সেগুলোতে আপনারা জয়েন করবেন এবং প্রত্যেকেই রিসোর্স পার্সন হিসাবে অ্যাকচুয়ালি একে অপরকে নলেজ শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি।